বিসমিল্লাহির রহমানির রহিম। চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন বায়ুমণ্ডলের কিছু সম্পর্কে বলবো। শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বই নিয়ে মনোযোগ সহকারে শুনবে, চর্চা করবে। আসলে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, অ্যাটমস মানে বাষ্প, স্পিয়ার মানে মণ্ডল। এটা দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। ভূপৃষ্ঠের উপরে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় মিশ্রণের আবরণ পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলে। তো বুঝতেই পারছো, বায়ুর যে আবরণ সেটাই হলো বায়ুমণ্ডল, যে গ্যাসীয় মণ্ডল পৃথিবীকে আবৃত করে রেখেছে। মোট কথা তাই। তো এক্ষেত্রে বায়ুমণ্ডলের কতগুলো উপাদান আছে, মুখ্য উপাদান, গৌণ উপাদান, এগুলো আছে তোমাদের। তো আজকে আমি প্রথমেই বলবো, পৃথিবীর এই বায়ুমণ্ডলটা 4টি ভাগে ভাগ করা যায়, 4টি লেয়ারে, স্তরে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তো শিক্ষার্থীরা, ট্রপোস্ফিয়ার যেটা, সেটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 0 থেকে 10 কিলোমিটার, অনেক বইতে আছে 12 কিলোমিটার, উচ্চতা পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার বিস্তৃত। একে বায়ুমণ্ডলের আবহাওয়া স্তর বলে, কারণ এই স্তরে বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টি ঘটে থাকে। এবং এই স্তরের তাপমাত্রা 350 থেকে 200 কেলভিন এবং চাপ 200 থেকে 100 মিলিমিটার মার্কারি চাপ। তবে সর্বনিম্ন স্তরটি এটি বায়ুমণ্ডলের, এবং এটার ঘনত্ব সবচাইতে বেশি। বিমান চলাচল এই অঞ্চলেই ঘটে। এবার মনে করে থাকো, এখানে আমি যে পয়েন্টগুলি লিখছি, দেখো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, আর্গন ইত্যাদি এই অঞ্চলেরই মূল উপাদান। এবং এই স্তরের শেষ সীমাকে আমরা কি বলে থাকি? ট্রপোফজ। তো শিক্ষার্থীরা, যেটুকু লিখতে পেরেছি এখানে বোঝানোর চেষ্টা করছি। তোমরা পাঠ্য বই দেখলে আরও বিস্তারিত পড়তে পারবে, জানতে পারবে। বায়ুমণ্ডলের যে লেয়ারগুলো আছে ছবিতে দেখানো হলো, আউটার স্পেস, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। লেভেলগুলো কিভাবে দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, এখানে ওজনটা কোথায় আছে মার্ক করে দেওয়া হয়েছে। তোমরা আরেকটি চিত্র দেখো, এখানে আমাদের দ্বিতীয় যে লেয়ারটা সেটা দেখানো হয়েছে। স্ট্রাটোস্ফিয়ার 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি হলো স্ট্রাটোস্ফিয়ার, যা ট্রপোস্ফিয়ার থেকে ট্রপোপজ নামে একটি পাতলা স্তর দ্বারা বিভক্ত। এই স্তরটি সমুদ্র সমতল থেকে, অনেক বইতে আছে 15 থেকে 50, আমি এখানে দেখাচ্ছি 18 থেকে 50 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত। তবে এই স্তরের তাপমাত্রা 200 থেকে 400 কেলভিন। এখানে লেখা আছে এটা এক মুক্ত অঞ্চল, এবং এই অঞ্চলের তাপমাত্রা 56 থেকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। এবং এই স্তরে 3 থেকে 5 মিলিমিটার পুরো ওজোন গ্যাসের একটা স্তর বিদ্যমান, লেয়ার আছে, এটাই হলো ওজোন স্তর নামে পরিচিত। এবার আমি তৃতীয় যেটা বায়ুমণ্ডলের স্তর সেটা দেখাবো, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারের উপরে যেটা,
হ্যাঁ, দেখতে পাচ্ছ 3 নম্বর যেটা, সেটাই হলো মেসোস্ফিয়ার। এখানে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চল এবং এই শেষ সীমাকে মেসোপজ বলা হয়। এখানে সৌর বিকিরণ শোষণকারী উপাদান অনুপস্থিত আছে। তবে এক্ষেত্রে আলোক রাসায়নিক বিক্রিয়াও ঘটতে থাকে। তবে গ্যাসীয় উপাদান আয়নিক অবস্থা অক্সিজেন, নাইট্রোনিয়াম, নাইট্রোজেন, আইস ক্লাউডও এখানে দেখা যায়। এবার আমরা আসি, যে স্তরগুলো দেখালাম, আমাদের থার্মোস্ফিয়ারটা বাকি আছে। থার্মোস্ফিয়ারের আগেই আমি এই চিত্রটা এনেছি। এখানে তোমার 4 আকারে দেওয়া আছে: উচ্চতা, তাপমাত্রা, প্রেসার, উপাদান। এগুলো 4 আকারেও দেওয়া আছে। তোমরা এখান থেকেও মুখস্থ পড়তে পারো। এখন থার্মোস্ফিয়ারের যে নিম্ন অঞ্চল, আমি বলি, এটা 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থার্মোস্ফিয়ার। এটাকে আয়নোস্ফিয়ারও বলা হয়। থার্মোস্ফিয়ারের নিম্ন অঞ্চল এখানে দেখানো হয়েছে আয়নোস্ফিয়ারকে, এবং এটা 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটাই কি তোমার মেন পয়েন্ট, 80 থেকে 500। আবার কোনো বইতে আছে 85 থেকে 500। গ্যাসের কণা সূর্যের অতিবেগুনি রশ্মি এক্স রশ্মি এটা শোষণ করে। গ্যাসের কণা চার্জিত হয়ে আয়নে পরিণত হয়। রেডিও তরঙ্গে এই স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। রেডিও যোগাযোগও এই স্তরে সম্ভব হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এছাড়াও আরেকটি স্তর আছে, সেটা হলো এক্সোস্ফিয়ার। সেটা এই স্তরের বাইরে, এখান থেকে আকাশ মহাকাশ এখান থেকেই মিশেছে। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্ব অঞ্চল 500 কিলোমিটার হতে 1000 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। এখানে বায়ু অত্যন্ত হালকা। এই স্তরে কৃত্রিম উপগ্রহ সমূহ পৃথিবীকে আবর্তন করে। তো এবার আসি আমরা ম্যাগনেটোস্ফিয়ার। এটাও একটা স্তর। এটা বায়ুমণ্ডলের বাইরের অঞ্চল। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এখানে কার্যকর, ম্যাগনেটিক যেটা, এখানে 1000 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত। এই স্তরটি প্রোটন ও ইলেকট্রন নিয়ে গঠিত। এবার আমরা যে উপাদানগুলোকে বললাম 4টা আকারে দেখানো হয়েছে, সেগুলো আমি আবার তোমাদের ভাগ করে দেখলাম। প্রধান উপাদান মানে মেজর যেগুলো কম্পোনেন্টস, মাইনর যেগুলো গৌণ উপাদান, অতি নগণ্য উপাদান ট্রেস উপাদান নামে পরিচিত। তো এক্ষেত্রে বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন। নাইট্রোজেন আছে 78%, সবচাইতে বেশি। অক্সিজেন 20.949%, জলীয় বাষ্প হচ্ছে 0.1 থেকে 4%। গৌণ উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর্গন। বায়ুতে আয়তন হিসেবে কার্বন ডাইঅক্সাইড 0.03%, এটা অনেক পরীক্ষায় আসে, তাই না? আর্গন 0.934%, এটা খুবই কম পরিমাণে আছে। আর অতি নগণ্য যেটা ট্রেস উপাদান, এটার এই উপাদানগুলো মোট প্রায় 0.001%, অনেক কম। এখানে আছে নিয়ন, মিথেন, ক্রিপ্টন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এবার বায়ুমণ্ডল যে উপাদানগুলো আরেকটা ডায়াগ্রামে দেখালাম। প্রথমে দেখছো সবুজ কালার যেটা দেওয়া হয়েছে, নাইট্রোজেন বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে আছে, এবং এটা শতকরা পরিমাণ 78.08%। এবং অক্সিজেনটা হচ্ছে 20.95, এটা নীল কালার দেখানো হয়েছে। আর্গন গৌণ উপাদান, এটা 0.93%। এছাড়া অতি সামান্য যে ট্রেস উপাদানগুলো আছে, জ্যানন, নিয়ন, হাইড্রোজেন, হিলিয়াম, ক্রিপ্টন, কার্বন ডাইঅক্সাইড। তবে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের গৌণ উপাদানের অন্তর্ভুক্ত, 0.03%, অনেক সময় 0.04%ও লিখে থাকে। শিক্ষার্থীরা এবার দেখো কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকগুলো হচ্ছে বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, জলীয় বাষ্প,
কুয়াশা, শিশির, মেঘ, বৃষ্টিপাত তাপমাত্রা ও বায়ুচাপের পার্থক্যের কারণে হয়ে থাকে। তুষারপাত, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিচের তাপমাত্রায় হয়। তুষারের ঘনত্ব বৃষ্টির চেয়ে কম। এগুলো তোমাদের মেন কথা, এগুলো তোমাদের অবশ্যই এমসিকিউতে কাজে লাগবে। 1 ইউনিট বৃষ্টির পানি ইকুয়াল টু 4 ইউনিট তুষারপাতের পানি। এছাড়াও আছে তোমার ঝড় ও জলোচ্ছ্বাস। শিক্ষার্থীরা এবার আসো ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা কি? সাইক্লোন বা ঘূর্ণিঝড় হচ্ছে শিক্ষার্থীরা এবার আসো ঘূর্ণিঝড়টা কি? সমুদ্র থেকে প্রবল বেগে ছুটে আসা বাতাসের বেগ যদি ঘন্টায় 119 কিলোমিটার 74 মাইল হলে তাকে আমরা জানি ঘূর্ণিঝড় বা সাইক্লোন। এটা আসলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে আকস্মিক হঠাৎ করে আসে পড়ে অনিয়মিত ঘূর্ণায়মান প্রচণ্ড বায়ু প্রবাহকেই আমরা জানি ঘূর্ণিঝড়। এটা বায়ুচাপটা নির্দিষ্ট দেওয়া আছে এখানে। হ্যাঁ, তারপর তোমার 35 মিলিমিটার। আর হচ্ছে এখানে নিরক্ষীয় রেখার উত্তর দিকে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এটা ঘূর্ণিঝড়টা হয়ে থাকে। ক্রান্তীয় অঞ্চলে সাইক্লোন ঘূর্ণিঝড়কে বিভিন্ন নামে অবহিত করা হয়। ভারতে এটাকে সাইক্লোন বলে, রাশিয়া, জাপান টাইফুন বলে, অস্ট্রেলিয়া উইলিস, ফিলিপাইনে অন্য একটা নাম দেয়, মেক্সিকোতে হারিকেন নামে অবহিত করা হয়। স্থলভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় কালবৈশাখী, টর্নেডো নামেও পরিচিত হয়। এবার আসি আমরা জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়ে সৃষ্ট প্রচণ্ড গতির বায়ুর তাড়নায় সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয়, ভূমিধস হয়। অগ্নিঘাতের ফলে সমুদ্রের জলরাশি উত্তাল হয়ে ফুলে ওঠে। বড় বড় ঢেউসহ স্ফীত জলরাশি প্রচণ্ড গতিতে সমুদ্র উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে, তখনই জলোচ্ছ্বাসটা তৈরি হয়। আসলে ঘূর্ণিঝড় জলে ও স্থলে হতে পারে। কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড়ের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা তোমরা আসলে দেখলা যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এটা দুটাই কি ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের ফলে উত্তর গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলের বাতাসটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আর দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলের বাতাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এটি একটা প্রক্রিয়া আছে, এটা হচ্ছে কোরিওলিস প্রভাব, ওটা নামে পরিচিত। তোমরা এগুলো পাঠ্য বই দেখে ভালোভাবে শিখে নিবে। এবার দেখো বায়ুমণ্ডলের যে উপাদান, গঠন, ভর, হ্যাঁ, এগুলো আমি এমসিকিউর জন্য কিভাবে আসতে পারে শর্ট আকারে দেখাচ্ছি। শিক্ষার্থীরা স্বাগতম সবাইকে। কেমিস্ট্রিতে পরিবেশ রসায়নের আরেকটি টপিকস হলো তোমার গ্রিন হাউস। ছবিটি লক্ষ্য করো, এখানে কাচের তৈরি একটি ঘর, দেখো গাছপালা সবুজ, হ্যাঁ, কিভাবে শাকসবজিগুলো হচ্ছে, তাই না? এগুলো হচ্ছে গ্রিন হাউস। এক্ষেত্রে গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং টপিকস আছে। এটুকু সম্পর্কে তুমি দেখো। এখানে আমরা গ্রিন হাউস কি, গ্রিন হাউসের গ্যাস, গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি সম্পর্কে, প্রভাব সম্পর্কে, প্রতিরোধ সম্পর্কে তোমাদের কিছু বলবো, যাতে করে তোমরা পাঠ্য বই দেখে আর একটু ভালোভাবে আয়ত্ত করতে পারো। শিক্ষার্থীরা প্রথমে আসি আমরা গ্রিন হাউস কি। শীত প্রধান দেশে শীতকালে ফুল, ফল ও শাকসবজি উৎপাদনের উদ্দেশ্যে তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণে কাচের যে ঘর তৈরি করা হয় তাকে গ্রিন হাউস বলে। যেখানে শীত প্রধান দেশ, অত্যধিক গরম এলাকা, হ্যাঁ, ওখানে তোমার শাকসবজি উৎপাদনের, ফলমূল তৈরি করার ক্ষেত্রে এক্ষেত্রে গ্রিন হাউসটা অত্যন্ত কার্যকরী। এখানে গ্রিন হাউস গ্যাস আমি দেখলাম, বায়ুমণ্ডলকে গ্রিন হাউসে পরিণত করতে যে সকল পরিচিত গ্যাসগুলো দায়ী সেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস: কার্বন ডাইঅক্সাইড,
সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। শতকরা সংযুক্তি কার্বন হচ্ছে 50%, সিএফসি 70%, মিথেন 19%, নাইট্রাস অক্সাইড 4%, ওজোন 8%। এক্ষেত্রে জলীয় বাষ্প আছে, এটা এখানে লেখা হয় নাই। জলীয় বাষ্প এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি, সিএফসির ব্যবহার, মিথেনের, নাইট্রাস অক্সাইড, ওজোন, এগুলোর কারণে গ্রিন হাউস গ্যাসটা উৎস হিসেবে কাজ করে। বায়ুমণ্ডলে কিছু কিছু গ্যাসের উপস্থিতির কারণে ভূমণ্ডলের তাপমাত্রা অনেক বেড়ে যায়। শীতপ্রধান দেশে শীতকালে যখন বাইরের তাপমাত্রা খুব কম থাকে তখন একরকম কাচের ঘরের মধ্যে গাছপালাগুলোই জন্মানো হয়, একে গ্রিন হাউস বলে। এই ঘরের কাচের দেওয়ালের ভিতর দিয়ে সূর্যের আলোকরশ্মি ঢুকতে পারে, কিন্তু যখন তা সবুজ ঘরের মধ্যে তাপশক্তিতে পরিণত হয় তখন কাচের দেয়াল ভেদ করে বাইরে যেতে পারে না। তার ফলে সবুজ ঘরটা বেশ গরম থাকে। এক্ষেত্রে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, মিথেন কিছু গ্যাস এই সবুজ ঘরের কাচের দেয়ালের মধ্যে কাচের দেয়ালের মতো আচরণ করে। সেই জন্য এইভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে ওঠাকেই গ্রিন হাউস এফেক্ট বা প্রভাব বলে। এই যে যেমন ধরো তাপমাত্রার প্রভাবটা এখানে বললাম, এক্ষেত্রে আরও কিছু প্রভাব আছে। পানিচক্রের পরিবর্তন, স্বাস্থ্যের উপর প্রভাব, জীববৈচিত্র্যের প্রভাব, বনাঞ্চলের উপর প্রভাব। তো শিক্ষার্থীরা, তাপমাত্রা যেহেতু ভূপৃষ্ঠে দৃশ্যমান আলো তরঙ্গ দ্বারা উত্তপ্ত হয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গযুক্ত আইআর রশ্মিকে বিকিরণ করে। ভূপৃষ্ঠটা আইআর রশ্মি কাচ ভেদ করতে পারে না। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও পানি বাষ্প বিকিরিত হয়ে আইআর রশ্মি শোষণ করে, তখন তাপমাত্রা অনেক বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড ও পানি দ্বারা শোষিত তাপ পুনরায় বিকিরিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, এরূপে তাপমাত্রা আরও বেড়ে যায়। এক্ষেত্রে গাছপালা কমে যাওয়ার কারণ 1 নম্বর বৃক্ষ নিধন, জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল, কয়লা, কেরোসিন ব্যবহার বৃদ্ধি, জীবজগতে বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির কারণেও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়। সিএফসি রেফ্রিজারেটর, কোল্ড স্টোরেজ, অ্যারোসেল, শীতাতাপ নিয়ন্ত্রিত প্রভৃতি হতে নির্গত হয় এবং সিএফসি অনেক ক্ষতিকারক। মিথেন, জমি মনে করো আমরা যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, জমির ধান গাছের অবশিষ্ট অংশ পচন যখন ধরে, গবাদি পশুর মলমূত্র, কয়লার খনি, উইপোকার ডিবি, এগুলোতে মিথেন গ্যাস উৎপন্ন হয়। নাইট্রাস অক্সাইড, মোটর গাড়ি, অ্যাসিড, বিস্ফোরক, নাইট্রোজেন সার ওখান থেকে তৈরি হয়। ট্রপোস্ফেরিক ওজোন, যেটা মোটরযান, কলকারখানায় ব্যবহৃত জীবাশ্ম দহনের ফলে নিঃসরিত হাইড্রোকার্বন ও নাইট্রোজেন অক্সাইডের মিথস্ক্রিয়ায় এই ওজোন তৈরি হয়। এখন দেখো বিশ্বে পরিবেশের উপর গ্রিনহাউস গ্যাসের প্রভাব। এর প্রভাবে কি হচ্ছে আমাদের? গ্রিনহাউসের প্রভাবে পৃথিবী নামক আমাদের এই গ্রহটি, পুরো পৃথিবীটাই কি হয়, তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত দশকে বিশ্বের তাপমাত্রা 0.7 ডিগ্রি বৃদ্ধি পায়। গ্রিনহাউস প্রভাবের কারণে আগামী 2030 সাল নাগাদ বায়ুমণ্ডল তাপমাত্রা বর্ধককারী গ্যাসের পরিমাণ দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে, ডাবল হয়ে যাবে। ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির হার দ্রুততর হবে বলে ধারণা করা হচ্ছে। এখন তো বুঝতেই পারছো এখন কত গরম পড়তেছে। হ্যাঁ, আগের তুলনায় এখন গরমের পরিমাণটা অনেক বেশি। এর প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, আবহাওয়া ধরনের পরিবর্তন হয়, জীববৈচিত্র্য হ্রাস পাবে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তখন মানুষ হারাতে হবে তাদের আবাসস্থল, বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে, সংক্রামিত হবে সরবরাহকৃত পানি।
এছাড়াও তোমার স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, যেমন রোগ জীবাণু বৃদ্ধি, ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর ইত্যাদি বৃদ্ধি পাবে। গ্রিনহাউস প্রভাব সম্পর্কে সবারই একটা ধারণা থাকা উচিত। তো আজকে তোমাদের কাজ রইল গ্রিনহাউস এফেক্ট কী, ক্লোরোফ্লোরোকার্বন কী, এক্ষেত্রে আমাদের প্রতিরোধে কী করণীয়, উন্নত এবং আরামদায়ক জীবনযাপনের আকাঙ্ক্ষায় মানুষ যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছে তারই ফলশ্রুতিতে বর্তমানে গ্রিনহাউস প্রতিক্রিয়ার মতো ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এই বিপর্যয়ের হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য অবশ্যই অধিক গাছপালা রোপণ করতে হবে এবং সবাইকে একসাথে সচেতন হয়ে কাজ করতে হবে। আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা অবশ্যই দরকার। কার্বন ডাইঅক্সাইড উৎপন্নকারী যেগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাসম্ভব হ্রাস করতে হবে, তার বিকল্প আবিষ্কার করতে হবে, ব্যবহার করতে হবে। সিএফসির সস্তা ও বিকল্প আবিষ্কারের ব্যবহার নিষিদ্ধ করা, সৌর, বায়ু ও পানি, পারমাণবিক শক্তির মতো পুনঃব্যবহারযোগ্য শক্তির ব্যবহার করে গুরুত্ব প্রদান করতে হবে। মনে করি সৌরবিদ্যুৎ, এগুলো যেগুলো আমাদের ক্ষতি করে কম। বিদ্যমান বনাঞ্চল সংরক্ষণ ও নিয়মিত ব্যাপক বনায়নের মাধ্যমে নতুন নতুন বনাঞ্চল সৃষ্টি করতে হবে। শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউসের প্রভাব দূরীকরণে জরুরি উদ্যোগ গ্রহণ এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা। পরিবেশের বিপর্যয় ঘটাতে এমন ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য আইন প্রণয়ন করতে হবে এবং এমন আইন করতে হবে যাতে অমান্য করলে শাস্তি প্রদানও ব্যবস্থা রাখতে হবে। তোমাদের কাজ রইল গ্রিনহাউস গ্যাসের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তোমরা নোট করে নেবে। এর সাথে কি ওজোন স্তরের সম্পর্ক আছে কি, থাকলে উল্লেখ করবে। আমি যে বইগুলো সহায়তা নিয়েছি, ডক্টর মনিমুল হক, ডক্টর সিরাজুল সরোজকান্তি সিংহ আজারি, ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম। অক্ষরপত্র বইটিও তোমাদের অনেক পাঠ্য বই হিসাবে দেওয়া হয়েছে, তোমরা বই সাহায্য নিয়ে পড়াশোনা চালিয়ে যাবে। সবাই ভালো থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।